প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা। তোমরা জানো, দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কোভিড-19 কারণে। তোমাদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তাই সরকার কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রম যাতে সচল থাকে, সেই জন্য আমাদের এই আয়োজন। আশা করছি তোমরা এই লেকচারের মাধ্যমে তোমাদের পাঠ্য বইয়ের যেই পঠিত বিষয়গুলো রয়েছে সেগুলোর ধারণা পাবে এবং তোমাদের পড়াশোনা আবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন যে বিষয়টি রয়েছে সেই বিষয় সম্পর্কে, এবং এই বিষয়ের দ্বিতীয় পত্রের অর্থাৎ বিপণন যেই বিষয় রয়েছে সেই বিষয়ের পঞ্চম অধ্যায়ের পণ্য এবং পণ্যের মূল্য নির্ধারণ সম্পর্কে তোমাদের ধারণা দেব। আশা করছি তোমরা এ থেকে যথেষ্ট উপকৃত হবে এবং তোমরা যদি তোমাদের পাঠ্য বই দেখে এই লেকচারের ভিত্তিতে পড়াশোনা করতে পারো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আমরা দেখি আজকে আমরা কি বিষয় আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব পণ্যের ধারণা, পণ্যের বৈশিষ্ট্য, পণ্য ও সেবার স্তরসমূহ, পণ্যের শ্রেণীবিভাগের যে ভিত্তিগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আলোচনার বিষয়গুলোতে। তো প্রথমে আমরা দেখে নেব যে পণ্য কি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যা কিছু দিয়ে মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে পারে তাই পণ্য। অর্থাৎ যে জিনিসগুলো আমাদের প্রয়োজন মেটায় এবং আমরা যে জিনিসগুলোর অভাব বোধ করি, সেই অভাব বোধ থেকে যখন প্রয়োজন মিটে যায় তখন তাকে আমরা পণ্য বলতে পারি। বিশিষ্ট লেখক এবং মার্কেটিংয়ের জনক ফিলিপ কটলার এবং তারই সহযোগী গ্যারি আর্মস্ট্রং এর মতে পণ্য হচ্ছে অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন যা কিছু মনোযোগ আকর্ষণ, গ্রহণ, ব্যবহার বা ভোগের জন্য বাজারে উপস্থাপন করা হয় তাই পণ্য। অর্থাৎ মানুষের অভাব এবং প্রয়োজন মেটাতে পারে এমন কিছু যখন বাজারে উপস্থাপন করা হয় তখন তাকে কি বলে? পণ্য বলে। অর্থাৎ আমরা যেটা ভোগ করি সেটাই হচ্ছে পণ্য। পণ্যের বৈশিষ্ট্য, অর্থাৎ পণ্য সম্পর্কে আমরা জানলাম। এখন পণ্যের বৈশিষ্ট্যটা কি? পণ্যের বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দৃশ্যমানতা। পণ্যটা হতে হবে দৃশ্যমান। যে পণ্যটা আমরা কি করতে পারবো? দেখতে পারবো। যদি দেখতে পারি সেটাই হচ্ছে পণ্য, এবং দৃশ্যমানতা হচ্ছে পণ্যের অন্যতম বৈশিষ্ট্য। তো যেমন ধরো তোমার হাতে একটি মোবাইল রয়েছে, এটা একটি পণ্য, এটা দেখা যায়, ধরা যায়। এরপরে রয়েছে নির্দিষ্ট আকার, অর্থাৎ নির্দিষ্ট আকারও একটি পণ্যের অন্যতম বৈশিষ্ট্য। সাধারণত প্রতিটি পণ্যের একটি নির্দিষ্ট আকার থাকে, তবে কিছু কিছু তরল জাতীয় পণ্য রয়েছে যেগুলোর আকার থাকে না। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার থাকে। অর্থাৎ পণ্যের নির্দিষ্ট আকার থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে স্থানের ব্যবহার।
অর্থাৎ একটি পণ্য কি স্থান দখল করে কিনা সেই স্থানের ব্যবহার থাকতে হবে। যেমন ধরো পণ্য দৃশ্যমান এবং এর নির্দিষ্ট আকার আছে। যদি নির্দিষ্ট আকার থাকে তাহলে অবশ্যই পণ্যটি একটি স্থান দখল করবে। যেমন চাল, ডাল, বই, কাগজ, গাড়ি, মেশিন ইত্যাদি কি করে? স্থান দখল করে। এরপরে আছে দেখো স্থানান্তর যোগ্যতা, অর্থাৎ পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে। যেমন কিভাবে স্থানান্তরিত হবে? যেমন ক্রয় বিক্রয়ের মাধ্যমে। অর্থাৎ যখন আমরা বাজার থেকে কোনো পণ্য ক্রয় করে থাকি, সেই পণ্যটা বাড়ি পর্যন্ত নিতে গেলে স্থানান্তর হয়, সেটা এক স্থান থেকে এক স্থানে স্থানান্তরিত করা যায়। স্থানান্তরিতর মাধ্যমেই এর মালিকানা হস্তান্তর হয়, ফলে একজনের কাছ থেকে ক্রয় করে আরেকজন সেটা ভোগ করতে পারে। এরপরে 4 নম্বর দেখো, 5 নম্বর সংরক্ষণযোগ্যতা, অর্থাৎ পণ্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর সংরক্ষণযোগ্যতা থাকতে হবে। যেমন ধরো আজকের উৎপাদিত পণ্য যদি আজকেই ভোগ করতে হয়, তাহলে মানুষ ভবিষ্যতে কোনো কিছুই সংরক্ষণ করতে পারবে না। তো সারা বছর যেই পণ্যগুলো আমাদের প্রয়োজনীয়, সেই পণ্যগুলো কি হতো না, আমরা ব্যবহার করতে পারতাম না। যেমন এক সিজনের যে পণ্যটা রয়েছে, সে আরেক সিজনে সেটা আমরা ব্যবহার করতে পারতাম না। যেমন দেখো শীতকালে যে আলু হয়, সেই আলুটা আমরা সারা বছর ব্যবহার করি, কারণ এই আলু আমরা সংরক্ষণ করতে পারি। সংরক্ষণ করে এটা পরবর্তীতে বিক্রয় করা যায়, যার কারণে এই পণ্যের একটা আলাদা বৈশিষ্ট্য হলো সংরক্ষণযোগ্যতা। এরপরে নাম্বার 6 হচ্ছে পচনশীলতা। পচনশীল কি? যেটা পচে যায়। অর্থাৎ পণ্যের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পচনশীলতা। প্রায় সব ধরনের পণ্যেরই পচনশীলতার বৈশিষ্ট্য রয়েছে। ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী কোনো পণ্যের পচন ধীরগতির হয়, আবার কোনো পণ্যের পচন দ্রুতগতির হয়। তবে কৃষি পণ্যের ক্ষেত্রে পচনশীলতা অধিক হয়ে থাকে। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারের যে পণ্যদ্রব্য রয়েছে সেটা খুব দ্রুত পচনশীল। এই হচ্ছে তোমাদের একটি পণ্যের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যদি পণ্য থাকে, তাহলে পণ্যটি হবে, আর অন্যথায় এটাকে পণ্য বলা যাবে না। এরপরে আমরা পণ্য বা সেবার স্তর সমূহ সম্পর্কে জানবো, যে একটি পণ্য কয়টা স্তরে বিভক্ত হতে পারে, সেই সম্পর্কে আমরা জানবো। দেখো পণ্য সেবার স্তর সমূহ 3টি। একটি হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু, 2 নম্বর হচ্ছে প্রকৃত পণ্য, 3 নম্বর হচ্ছে বর্ধিত পণ্য। মৌলিক ক্রেতা ভ্যালু। মৌলিক ক্রেতা ভ্যালু হচ্ছে একজন ক্রেতা যে পণ্যটুকু সে ব্যবহার করে, সেটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু। অর্থাৎ যে পণ্য বা সেবা ক্রয়ের মাধ্যমে ক্রেতারা যে সুবিধা বা সেবা পেয়ে থাকে, সেটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু। একটি এক্সাম্পল দিলে তোমরা বিষয়টি সহজেই বুঝতে পারবে। তোমরা যখন একটি সাবান ক্রয় করো, সাবানের মোড়ক ফেলে দেওয়ার পরে যে অংশটুকু ব্যবহার করা হয়, সেটি হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু। ওইটুকু আমরা সেবা পাই এবং ওটুকুর কি পাই? সুবিধা পেয়ে থাকি। এটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু। যেমন ধরো চাল, ডাল, চিনি কেনার মাধ্যমে ক্ষুধা নিবারণ, গাড়ি কেনার মাধ্যমে যাতায়াত, হোটেলে রুম ভাড়া নেওয়ার মাধ্যমে বিশ্রাম ও ঘুম, টেলিভিশন কেনার মাধ্যমে বিনোদন ইত্যাদি সেবা বা সুবিধা ক্রয় করা হয়। এগুলো হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু। সুতরাং দেখা যাচ্ছে পণ্য বা সেবা ভোগ কিংবা ব্যবহারের মাধ্যমে ক্রেতা যে পরিমাণ সুবিধা পান, তাই হলো মৌলিক ক্রেতা ভ্যালু। কেননা পণ্য
বা সেবা ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার প্রথম ও প্রধান উদ্দেশ্যই হচ্ছে প্রাপ্তব্য যে পণ্য আছে তার সেবা বা সুবিধা। তো এটা হচ্ছে পণ্য বা সেবার অন্যতম একটি স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে প্রকৃত পণ্য। প্রকৃত পণ্য হচ্ছে পণ্যের মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে পণ্যের নকশা বা কাঠামো তৈরি করা হলে তাকে প্রকৃত পণ্য বলে। পণ্যের মৌলিক ক্রেতা ভ্যালু অনুযায়ী কেন্দ্র করে পণ্যের নকশা বা কাঠামো তৈরি করা হলে তাকে প্রকৃত পণ্য বলবে। এই বিষয়টা ফিলিপ কটলার কি বলেছেন দেখো, তিনি বলেছেন যে প্রকৃত পণ্য মৌলিক সুবিধাকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং এর মধ্যে পণ্য বা সেবার বৈশিষ্ট্য, এর নকশা, মান স্তর, ব্র্যান্ড নেম, প্যাকেজিং ইত্যাদি প্রত্যাশা করে থাকে। অর্থাৎ এই যে যখন আমরা এই যে চাল ডাল চিনি কেনার মাধ্যমে ক্ষেত্রে মান থাকে, প্যাকেজিং থাকে, হোটেলের রুম ভাড়া নেওয়ার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাপত্র, কাপড় চোপড় ইত্যাদি, পানির ব্যবস্থা, টয়লেট, সাবান ও তোয়ালের ব্যবস্থা ইত্যাদি, টেলিভিশন কেনার ক্ষেত্রে নকশা, ব্র্যান্ড ইত্যাদি বিষয়গুলো ক্রেতা পণ্য ক্রয়ের সময় প্রত্যাশা করে, যা প্রকৃত পণ্যের অন্তর্গত। সুতরাং দেখা যাচ্ছে যে পণ্য বা সেবা ক্রয়ের সময় ক্রেতা যে বাড়তি গুণাগুণ ও বৈশিষ্ট্য প্রত্যাশা গ্রহণ করেন তাই হলো প্রকৃত পণ্য। অর্থাৎ প্রকৃত পণ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য, মান স্তর, ব্র্যান্ড নেম, প্যাকেজিং বিদ্যমান থাকে। এর পরের স্তরটা হচ্ছে বর্ধিত পণ্য। বর্ধিত পণ্য কি? পণ্যের মৌলিক ক্রেতা ভ্যালু এবং প্রকৃত পণ্য ছাড়াও ক্রেতার অতিরিক্ত যে সকল সেবা বা সুবিধা প্রত্যাশা করে সেগুলোকে বর্ধিত পণ্য বলে। এ প্রসঙ্গে ফিলিপ কটলার কি বলেছেন দেখো, যে বর্ধিত পণ্য হচ্ছে প্রকৃত পণ্য ও এর সাথে প্রদেয় সেবা ও সুবিধাসমূহ। এক্ষেত্রে ক্রেতা যে পণ্য বা সেবাটি ক্রয় করেন তাতে মৌলিক ক্রেতা ভ্যালু এবং প্রকৃত পণ্যের কতিপয় স্বতন্ত্র বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু বাড়তি সুবিধাও দিয়ে প্রত্যাশা করেন। যেমন বিক্রয়ত সেবা, যখন পণ্যটি বিক্রয় হয়ে যায় তারপরে ক্রেতা কি চিন্তা করে? সেবা চিন্তা করে। কিসের সেবা? আচ্ছা, যদি কোনো নষ্ট বা কোনো অংশ নষ্ট হয়ে যায় কিংবা একেবারেই নষ্ট হয়ে যায়, তখন ক্রেতা প্রত্যাশা করে যে বিক্রেতার কাছ থেকে সেটা রিপ্লেস পাবে অথবা রিপেয়ারিং হবে। ওয়ারেন্টি, পণ্য সহায়তা সরবরাহ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জড়িত। যেমন ধরো টেলিভিশন কেনার ক্ষেত্রে বিক্রয়ত সেবা, ওয়ারেন্টি ক্রেতার নিকট বর্ধিত পণ্য হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ বর্ধিত পণ্য হলো কোনো পণ্য ক্রয়ের পরে বিক্রেতার কাছে থেকে ক্রেতা যে প্রত্যাশা করে সেটা, মানে ওয়ারেন্টি হতে পারে, গ্যারান্টি হতে পারে ইত্যাদি। এরপরে আমরা আলোচনা করব পণ্যের শ্রেণী বিভাগ সম্পর্কে। পণ্যের দেখো, তোমরা চিত্রে স্ক্রিনে দেখতে পাচ্ছ পণ্যের 3টি শ্রেণী বিভাগ রয়েছে। একটি হচ্ছে ভোগ্য পণ্য, যেটা আমরা ভোগ করি, একটি হচ্ছে কৃষি পণ্য, আরেকটি হচ্ছে শিল্প পণ্য। এই 3টির আবার কয়েকটি ভাগ রয়েছে। ভোগ্য পণ্য হচ্ছে দেখো সুবিধা পণ্য, বিশিষ্ট পণ্য, শপিং পণ্য, অযাচিত পণ্য। কৃষি পণ্য রয়েছে কৃষিজাত ভোগ্য পণ্য, কৃষিজাত শিল্প পণ্য। আর শিল্প পণ্যের যে 3টা অংশ রয়েছে দেখো, মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, সরবরাহ সেবাসমূহ। এই হচ্ছে আমাদের পণ্যের শ্রেণী বিভাগ। দেখো, ভোগ্য পণ্য বলতে কি বোঝায়? ভোগ্য পণ্য যেসব পণ্য ব্যক্তিগত অথবা পারিবারিক ভোগ ব্যবহারের জন্য ক্রয় করা হয়। অর্থাৎ আমরা যে পণ্যটা ব্যক্তিগত পরিবারের ভোগের জন্য ক্রয় করব সেটা হচ্ছে ভোগ্য পণ্য। যেমন চাল, ডাল, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, আইসক্রিম, ঘড়ি, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি ভোগ্য পণ্যকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যেটা দেখলাম আমরা স্ক্রিনে, যে সুবিধা পণ্য, বিশিষ্ট পণ্য, শপিং পণ্য, অযাচিত পণ্য। সুবিধা পণ্যগুলো কি? সুবিধা পণ্য হচ্ছে ক্রেতারা যেসব পণ্য
বা সেবা তাৎক্ষণিকভাবে, কম প্রচেষ্টায় এবং বারবার ক্রয় করে তাকে সুবিধাপন্ন বলে। আমরা বারবার কি ক্রয় করি? আমরা দেখো খাওয়ার জন্য চাল ক্রয় করি, ডাল ক্রয় করি, তেল ক্রয় করি, নুন ক্রয় করি, এগুলো হচ্ছে আমরা বারবার ক্রয় করি। তারপর আছে দুধ, সাবান, তেল, চাল, টুথপেস্ট ইত্যাদি ইত্যাদি, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সুবিধাপন্ন, এগুলোকে আমরা বারবার কিনে থাকি। এই সুবিধাপন্নকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রধান পণ্য, 2 নম্বর হচ্ছে লোভনীয় পণ্য, 3 নম্বর হচ্ছে জরুরি পণ্য। এরপরের যেই বিষয়টি আছে ভোগ্য পণ্যের দ্বিতীয়, সেটা হচ্ছে বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য কি? ক্রেতা যেসব পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে প্রযুক্তি, স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং ব্র্যান্ড ইমেজকে প্রাধান্য দিয়ে ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। যেমন আমরা একটা আইফোন কিনলাম অ্যাপলের, কিংবা একটি দামি অ্যান্ড্রয়েড ফোন কিনলাম, এটি হলো বিশিষ্ট পণ্য। সিঙ্গারেট এলইডি টেলিভিশন, মার্সিডিজ গাড়ি, ম্যাক কম্পিউটার ইত্যাদি ইত্যাদি হচ্ছে বিশিষ্ট পণ্য। এরপর হচ্ছে শপিং পণ্য। বিশিষ্ট পণ্য গেল। শপিং পণ্য কি? দেখো, ক্রেতারা যেসব পণ্য নিয়মিত ক্রয় করে না, বরং পূর্ব পরিকল্পনা অনুযায়ী মূল্য, মান, উপযোগিতা ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে ক্রয় করে তাকে শপিং পণ্য বলে। অর্থাৎ এটা সবসময় আমরা কিনি না, অর্থাৎ এটা আগে থেকে আমরা চিন্তা করি যে কোনটা কিনবো। যেমন আসবাবপত্র, গাড়ি, ফ্রিজ, টেলিভিশন, পোশাক ইত্যাদি। শপিং পণ্য মূলত দুই ধরনের, একটা হলো সমজাতীয় আর একটা হলো অসমজাতীয়। এরপরে দেখো অযাচিত পণ্য। অযাচিত পণ্যটা কি? ক্রেতা যেসব পণ্য সম্পর্কে খুব বেশি ধারণা রাখে না, বা ধারণা থাকলেও সচরাচর ক্রয়ের চিন্তা করে না, সেটা হলো অযাচিত পণ্য। যেমন মঙ্গল গ্রহের প্লট, কবরস্থানের জায়গা, জীবন বীমা পলিসি ইত্যাদি মানে সচরাচর চিন্তা করে না, ক্রয় করে না, তো এগুলো হলো অযাচিত পণ্য। অযাচিত পণ্য আবার 2 ধরনের, নতুন অযাচিত পণ্য আর একটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। এই গেল আমাদের ভোগ্য পণ্যের যে 4টি প্রকারভেদ সেটা। এরপর আমরা দেখব কৃষি পণ্য কি? কৃষি পণ্য হলো যেসব পণ্য কৃষি ক্ষেত্রে উৎপাদিত হয়, যা ভোক্তাদের প্রয়োজন এবং অভাব মিটিয়ে থাকে, তাকে কৃষি পণ্য বলে। তো কৃষি পণ্যের মধ্যে কি কি আছে দেখো, ফলমূল, শাকসবজি, তুলা, পাট, চাল, ডাল, এগুলো হচ্ছে কৃষি পণ্য। কৃষি পণ্যকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ কৃষিজাত ভোগ্য পণ্য আর একটা কৃষিজাত শিল্প পণ্য। ভোগ্য পণ্য যেটা আমরা ভোগ করি সেটা, যেমন ক্রেতারা যেসব কৃষি পণ্য প্রক্রিয়াকরণ ব্যতীত ক্রয় করে ভোগ করে বা ব্যবহার করতে পারে তাকে বলে কৃষি পণ্য। দুধ, ডিম, শাকসবজি ইত্যাদি। কৃষিজাত শিল্প পণ্য কি? ক্রেতারা যেসব কৃষি পণ্য শিল্প কারখানায় প্রক্রিয়াকরণের পর ক্রয় করে, ভোগ করে এবং ব্যবহার করতে পারে তাকে কৃষিজাত পণ্য বলে। যেমন পাট, তুলা, আখ, গম ইত্যাদি। পাট, আখ এবং দুধকে যদি কেউ সরাসরি ভোগ বা ব্যবহার করে তাহলে তা কৃষিজাত ভোগ্য পণ্য হিসেবে ব্যবহৃত হবে। অপরদিকে পাট দিয়ে তৈরি কার্পেট, আখ দিয়ে তৈরি চিনি, দুধ দিয়ে তৈরি ঘি, মাখন ইত্যাদি কৃষিজাত শিল্পপণ্যের অন্তর্ভুক্ত হবে। এরপর আমরা দেখব শিল্পপণ্য। শিল্পপণ্যটা কি? শিল্পপণ্য হচ্ছে যে সব পণ্য উৎপাদন বা পুনঃ প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয় তাকে শিল্প পণ্য বলে। যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, সুতা, কাগজ, পেন্সিল, টায়ার ইত্যাদি। শিল্প পণ্যকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। যেমন মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য এবং সরবরাহ সেবাসমূহ। মালামাল ও খুচরা যন্ত্রাংশ দেখো কি? যেসব পণ্য সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যে প্রবেশ করানো হয় তাকে কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ বা মালামাল ও খুচরা যন্ত্রাংশ বলে। যেমন গম, তুলা, সুতা, টায়ার ইত্যাদি। মালামাল ও খুচরা যন্ত্রাংশকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো কাঁচামাল আর একটা হলো প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ।
এরপরে মূলধন জাতীয় পণ্য। যেসব পণ্য দ্বারা মূল উৎপাদন কার্য পরিচালনা করা যায় তাকে মূলধন জাতীয় পণ্য বলে। তাকে মূলধন জাতীয় পণ্য বলে। যেমন জেনারেটর, লিফট, কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। মূলধন জাতীয় পণ্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্থাপনা আর একটা আনুষঙ্গিক যন্ত্রপাতি। এরপর আজ দেখতে পাচ্ছ সরবরাহ ও সেবা সমূহ। সরবরাহ সেবা সমূহের মধ্যে আছে যেসব পণ্য চূড়ান্ত পণ্যের অংশ না হয়েও উৎপাদন ও দৈনন্দিন কার্য পরিচালনাকে সচল রাখতে সাহায্য করে তাকে সরবরাহ সেবা বলে। যেমন কাগজ, পেন্সিল, রং, ফটোকপি, মেশিনারি গাড়ি, মেরামত ইত্যাদি। এই গেল আমাদের পণ্যের শিল্প, বিভিন্ন পণ্যের শ্রেণীবিভাগ। এবার আমরা দেখব যে পণ্যের শ্রেণীবিভাগের ভিত্তি কি ভিত্তি নিয়ে পণ্যের শ্রেণীবিভাগ গড়ে ওঠে। একটা হলো উৎপাদনের উৎস। উৎপাদনের উৎস হচ্ছে এক এক পণ্য এক এক উৎস থেকে উৎপাদিত হয়। সব পণ্য কি একই উৎস থেকে উৎপাদিত হয় না। যেমন কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, খনি, সমুদ্র ইত্যাদি। তাই এই উৎসগুলোর ভিত্তিতে পণ্য শ্রেণীবিভাগ করা যায়। দ্বিতীয় হচ্ছে পণ্যের ব্যবহার। পণ্যের ব্যবহারের উপরেও পণ্যের শ্রেণীভুক্ত হয়। যেমন ধরো, পণ্য যদি চূড়ান্ত ভোগের জন্য ব্যবহার করা হয় তাহলে তা এক ধরনের শ্রেণীভুক্ত হয়। পক্ষান্তরে পণ্য যদি পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাহলে তা আরেক ধরনের শ্রেণীভুক্ত হয়। তাই ব্যবহারের ভিত্তিতে পণ্যকে ভোগ্য পণ্য, শিল্প পণ্য প্রভৃতি ভাগে ভাগ করা যায়। এরপরে উৎপাদনের পরিমাণ। পণ্যদ্রব্য বিভক্তির ক্ষেত্রে উৎপাদনের হার বা পরিমাণকেও ভিত্তি হিসেবে দেখা যায়। বৃহদায়তন উৎপাদিত পণ্য এক শ্রেণীভুক্ত, ক্ষুদ্রায়তন উৎপাদিত পণ্য আরেক শ্রেণীভুক্ত হয়ে থাকে। এরপরে দেখো ভোগের হার। ভোগের হার থেকে আছে ভোগের পরিমাণ, অর্থাৎ আমি কতটুকু ভোগ করব, যে শিল্প কারখানা কতটুকু ভোগ হবে কিংবা মানুষ কতটুকু, ভোক্তা কতটুকু ভোগ করবে, সে তার উপরেও নির্ভর করে পণ্যের শ্রেণীবিভাগ। ভোগের হারের ভিত্তিতে পণ্যের শ্রেণীবিভাগ করা যায়। কিছু পণ্য কম ভোগ করা হয়, আবার কিছু পণ্য বেশি ভোগ করা হয়। এরপর আছে পণ্যের প্রকৃতি। পণ্যের প্রকৃতি অর্থাৎ পণ্যের গুণাগুণের উপর ভিত্তি করেও পণ্যদ্রব্য বিভক্ত করা হয়। উদাহরণস্বরূপ পণ্যের গুণ, মান, পচনশীলতা, হালকা, ভারী, ভঙ্গুর, স্থায়িত্ব প্রভৃতিকে শ্রেণী বিভাগের ভিত্তি হিসেবে গ্রহণ করা যায়। এরপরে দেখো 7 নম্বর আছে ক্রয় অভ্যাস। পণ্যের ভিন্নতার উপর ক্রেতার ক্রয় অভ্যাস নির্ভর করে। যেমন শপিং পণ্যের ক্ষেত্রে ক্রেতা বিভিন্ন পণ্যের মধ্যে তুলনা করে পণ্য ক্রয় করে, কিন্তু জরুরি পণ্যের ক্ষেত্রে এত তুলনামূলক বিশ্লেষণ করে না। সুতরাং ক্রয় অভ্যাস ও পণ্য শ্রেণী বিভাগের একটি ভিত্তি। এরপরে দেখো ক্রয়ের উৎস। ক্রয়ের উৎস হচ্ছে ক্রেতারা সাধারণত সব ধরনের পণ্য একই জায়গা থেকে ক্রয় করে না। তারা কিছু পণ্য নিকটবর্তী স্থান থেকে ক্রয় করতে পছন্দ করে, আবার কিছু পণ্য আছে যেগুলো শপিং সেন্টার গিয়ে তুলনামূলক বিচার বিশ্লেষণ করে ক্রয় করতে পছন্দ করে। তাই ক্রয়ের উৎসের ভিত্তিতে পণ্যের শ্রেণী বিভাগ করা যায়। তো এটা হচ্ছে পণ্যের শ্রেণী বিভাগের ভিত্তি। তো আজকে মতো এই পর্যন্তই আলোচনা হলো। পরবর্তী ক্লাসে আমরা পণ্যের মূল্য নির্ধারণের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।